নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় রাজা আসে যায়। পশ্চিমবঙ্গের এই ঐতিহাসিক পালাবদলের সময় আমার কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাজা আসে যায় কবিতাটির কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন এই কবিতাতে, রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে, এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায়। আমরা সেই দিন বদলের অপেক্ষাতেই থাকবো। এখন 2011 সালে যখন তৃণমূল সরকার ক্ষমতাতে আসেন বাম সরকারকে অপসারণ করে, তখন বর্ষীয়ান সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় বলেছিলেন যে পরিবর্তনটা তো হলো, কিন্তু হলো মনে হচ্ছে ধুতি থেকে শাড়িতে। আমি এই কথাটার সঙ্গে তখনও একমত ছিলাম না, এখনো একমত না। কারণ পরিবর্তনটা হয়েছিল সুশাসনের, বুদ্ধবাবু যেটা করতে চেয়েছিলেন সুশাসন দিতে চেয়েছিলেন, সুশাসন, কর্মসংস্থান সাধারণ মানুষের জন্য, এই সমস্ত ব্যাপার থেকে সরে এসে তৃণমূল সরকার প্রথম থেকেই যেভাবে দুর্নীতিকে, স্বজন পোষণকে, সিন্ডিকেট রাজকে আশ্রয় করে একটা সরকার কায়েম করেছিল, যে সরকারের কিছু সুবিধাভোগী মানুষ তৃণমূল সরকারকে খুবই মাথায় তুলে রাখত, তারা আজ বুঝতে পারছে তারা ভুলটা করেছে। তারা আজ তৃণমূলের বিপক্ষে চলে গেছে। রাজারা রাতারাতি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী খুব একা হয়ে গেছে। এখন এটা হওয়ারই ছিল। তার কারণ, আমি একটা জিনিস বিশ্বাস করতাম সেই ছোটবেলা থেকে, যে বাম আমলে আমি মনে করতাম যে বামেরা বোধহয় আমার জীবদ্দশায় যাবে না। পরে টানা গেলেন। তৃণমূল ক্ষমতায় আসার পরে বেশ কয়েক বছর থাকার পরে আমার আবার সেই ধারণা এসেছিল যে তৃণমূলও বোধহয় আমার জীবদ্দশায় যাবে না, তারাও গেল। পরে আমি একটু চিন্তা ভাবনা করে যেটা একটা যুক্তি খাড়া করেছিলাম নিজের মতো করে নিজেই, সেটা হচ্ছে যে অত্যাচারী শাসক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ইতিহাসে তার একটা জায়গা করে নেবেন, কিন্তু আরো অত্যাচারী শাসকের কথা তো ইতিহাসে লেখা আছে। যেমন ধরুন হিটলার, মুসলিনি, তাদেরও পতন হয়েছে। তাই পরে মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন নতুন সরকার কিভাবে সুশাসন দেবেন, সেটা কতখানি জনগণের মঙ্গলের জন্য হবে, সেটা সময় বলবে। এখনই আমাদের মন্তব্য করার মতো কিছু নেই। কিন্তু একটা কথা বলতে পারি, মানুষকে যেভাবে অন্যায় ভাবে অত্যাচার করে, দুর্নীতি করে, তার সমস্ত বেসিক সুযোগ সুবিধাকে কেড়ে নিয়ে এই সরকার একটা অটোক্রেটিক সরকার হিসেবে চলছিল, সেই সরকারের পতনের পরে জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত উল্লাস দেখা গেছে। এবং যারা সব থেকে বেশি করে, যেটি আমার মনে হচ্ছে, সেটি হচ্ছে যারা তৃণমূল সরকারকে সমর্থন করে নানাভাবে উপকৃত ছিলেন, তারাও রাতারাতি কিভাবে বদলে গেলেন, তারা রাতারাতি বিজেপি পন্থী হয়ে উঠলেন। এটা কিন্তু আমাকে আরো বেশি করে ভাবাচ্ছে। কারণ এই পাল্টিবাজ, দুর্নীতিগ্রস্ত লোকেরা, বেহায়া এবং নির্লজ্জ মানুষেরা যে সব দলের পক্ষেই ক্ষতিকর, এটা আর বলার অপেক্ষা রাখে না। এখন এই যে কথাটা আমি বললাম, সেগুলো বাদ দিয়ে আমার আরেকটা কথা বলার আছে। সেটা হচ্ছে এই, যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কজন, আমরা যাদেরকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলি, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তারা কিন্তু কোনোদিনই কোন রকম দলদাস হয়ে কাজ করেননি। এই তিনজন ফিল্ম মেকারকেই আমরা মনে রেখেছি এতদিন পর্যন্ত। আরো দু একজন ফিল্ম মেকার এরকম আছেন, কিন্তু বর্তমানে বেশ কয়েকজন ফিল্ম মেকার, বিভিন্ন দলের ফিল্ম মেকার এবং অভিনেতা অভিনেত্রীরা তৃণমূলপন্থী হয়ে গিয়েছিলেন।
তাদের কি এখন তারা কি অবস্থায় আছেন আমি জানি না, কিন্তু এটা ঘটনা। এখন আমার যে মূল কনসার্ন হতো খানিকটা ইন্ডাস্ট্রিকে। এখন রাজনীতিকরণ হবে না টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে, একথা বলেছেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, যিনি প্রায় 4 দশক ধরে অভিনয় করেছেন। বাম আমলে তার যাত্রা শুরু, সেই সময় বিনোদন ও রাজনীতির সমীকরণ দেখেছেন তিনি। বদলে যাওয়া সময়টাকেও তিনি প্রত্যক্ষ করেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষিতে রাজনীতিকে কি বিনোদন দুনিয়ার বাইরে রাখা যায়, রাখা সম্ভব? বিশেষত গত 15 বছর ধরে দুটি ক্ষেত্র যেখানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, নির্দিষ্ট মতাদর্শ মেনে চলা এবং সরাসরি রাজনীতির প্রবেশের মধ্যে ফারাক আছে। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পরই এই ব্যবধান ক্রমশ ঘুচতে থাকে। তৃণমূল গোড়া থেকেই বিনোদন দুনিয়ার বহু তারকাকে রাজনীতির প্রধান মুখ করে দেয়। লোকসভা, বিধানসভা নির্বাচনে গুচ্ছ গুচ্ছ তারকা প্রার্থী, যারা প্রত্যক্ষ রাজনীতিতে আসেননি, তারা পরোক্ষে সমর্থন জুগিয়েছেন। 21শে জুলাইয়ের মঞ্চে গিয়েছেন, মহানায়ক সম্মানে ভূষিত হয়েছেন, নির্বাচনী প্রচারে সামিল হয়েছেন। মোদ্দা কথা, টালিগঞ্জের স্রোত হরিশ চ্যাটার্জি স্ট্রিটমুখী ছিল। শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা অবশ্যই ভালো, গুণীজনেরা মর্যাদা পেয়েছেন, সেটাও ভালো। স্টুডিওগুলোর উন্নতি হয়েছে, উল্টো পিঠে ছিল মমতাপন্থী না হলে গানের অনুষ্ঠান না পাওয়া, বিরোধী সুর হলে নাটক সিনেমার ক্ষেত্রে সরকারি হল না পাওয়ার মতো ঘটনা। ইম্পা ফেডারেশনের মতো স্বাধীন সংগঠন তৃণমূলের দখলে গিয়েছে। বিনোদন দুনিয়ার সঙ্গে বিন্দুমাত্র যোগসূত্র না থাকা স্বরূপ বিশ্বাস রাজনৈতিক ক্ষমতার বলে ফেডারেশনের সভাপতি হয়েছে। তিনি নির্বাচিত সদস্যই ছিলেন, কিন্তু কে না জানে যেখানে ক্ষমতা সেখানেই আনুগত্য। ইম্পা ফেডারেশনের দুই সংগঠনের বিরুদ্ধেই অজস্র অভিযোগ উঠে আসছে। পালাবদলের পর সেই সেই যে ক্ষোভ, সেটা পুঞ্জীভূত হয়েছে। স্বরূপ টেকনিশিয়ানদের পারিশ্রমিক বৃদ্ধি, কাজের নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে জরুরি কাজগুলি করেছিলেন তা চাপা পড়ে গিয়েছে। এখন বেশি করে উঠে আসছে তাদের নিষিদ্ধ করার সংস্কৃতি, জুলুমবাজি করে টাকা আদায়, অতিরিক্ত টেকনিশিয়ান দিতে বাধ্য করা, দলের লোক হওয়ার সুবাদে কাজ না জানার লোককে কাজ দেওয়ার মতো ঘটনা। এই মুহূর্তে বাংলা বিনোদন দুনিয়ার যে প্রশ্নটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, অরাজনৈতিক হওয়া কি সত্যিই সম্ভব? এমন হবে না তো রং আর মুখগুলোই শুধু বদলালো, দলীয় নিয়ন্ত্রণটা বজায় রইল? রূপা গঙ্গোপাধ্যায় এই বিষয়েও আশ্বস্ত করেছেন, বলেছেন দল মত নির্বিশেষে সকলেই তাদের সৌজন্য বজায় রাখবেন কাজের ক্ষেত্রে। অন্যদিকে বিজেপির আরেক বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেছেন, বিরুদ্ধ মত থাকতেই পারে, কিন্তু আমাদের সংস্কৃতির বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা। যাই হোক, আশঙ্কার আরো কিছু কারণ রয়েছে। ইম্পার সভাপতি পদত্যাগ চেয়ে একদল সরব হয়েছেন, তারা অরাজনৈতিক সংগঠনে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, গেরুয়া আবির খেলছেন। বিনোদন দুনিয়ার যেসব সদস্য বিধায়ক হয়েছেন তারাও কাজের ক্ষেত্রে পক্ষপাত এড়াতে পারবেন কিনা সে প্রশ্নও কিন্তু রয়ে গেল। তবে আশা রয়েই যাচ্ছে কিছুটা নবনির্বাচিত সরকারের কাছে। নতুন প্রযোজকেরা যাতে স্বচ্ছন্দে কাজ করতে পারেন সেটা দেখার, নতুন প্রযোজক এলেই তাকে জবাই করার যে প্রবণতা ছিল আগে, সেটা যেন বন্ধ হয়। কাজ পাওয়ার ক্ষেত্রে শুধু যোগ্যতাকেই মাপকাঠি করা, সিনেমা রিলিজের সময় প্রেক্ষাগৃহ এবং শো বন্টনে স্বচ্ছতা আনা, শুটিং এর কেবল প্রয়োজনীয় কলাকুশলী নেওয়া, ফেডারেশনের নিয়মাবলী পর্যালোচনা করা এবং সংগঠনের খোল লঞ্চে বদলে ফেলা, এটাও জরুরি বিষয়। যারা এখন ইম্পা বা ফেডারেশনের বেনিয়ম নিয়ে সরব হয়েছেন তাদের মধ্যে অনেকেই অতীতে অরূপ ও স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তারা এখনো হয়তো বলবেন ঘনিষ্ঠতা না করলে বিরাগ ভাজন হতে হতো। চ্যালেঞ্জ এটাই যে টলিউডে কাজ করতে গিয়ে ইম্পা বা ফেডারেশনের মতো সংগঠন চালাতে গিয়ে নেতা নেত্রীদের ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন, আর যেন সেটা না হয়। সেটা সম্ভব হলেই বিনোদন দুনিয়াকে অরাজনৈতিক ক্ষেত্র বলা যাবে। এখন কি এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এবং আমি রাজ্যকে যদি তুলনা করি তাহলে দেখবো যে দু জায়গাতেই বেশ কিছু বেনিয়ম হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে
দু জায়গাতেই সেই বেনিয়মগুলোকে কাটিয়ে উঠে নিয়মে ফিরে আসা, এবং ইন্ডাস্ট্রিতে যেমন ভালো ভালো ছবি হবে, তেমনি রাজ্যেও ভালো ভালো কাজ হবে, সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকবেন, এরকম একটা কল্যাণকামী রাষ্ট্র তৈরি করবেন নবনির্বাচিত সরকার। একথা বলেই আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি। এখন আমার এই ভিডিওটি যদি কারো ভালো লাগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ার করতে পারেন।